আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল, এমনটাই জানালেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। কিছু রিপোর্ট পাওয়া গেছে, সে অনুযায়ী চিকিৎসার ধরন পরিবর্তন করে চিকিৎসা সেবা চলছে বলেও জানান তিনি। আর সফর সঙ্গী ডক্টর এনামুল হক চৌধুরী বলেছেন, পরিবারের সদস্যদের সঙ্গে খুনসুটিতে খালেদা জিয়ার মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে। চিকিৎসার আপডেট নিয়ে রিপোর্ট করছেন মায়াদুর রহমান রুবেল। লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন পেট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলছে চিকিৎসা, যার পুরোটাই তদারকি করছেন তার বড় ছেলে তারেক রহমান। লন্ডন ক্লিনিকে ভর্তির পর যেসব পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছিল, পাওয়া গেছে তার আংশিক টেস্ট রিপোর্ট। সেই অনুযায়ী চলছে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা। পূর্বের মতোই চলছে, ডাক্তার সাহেবরা দেখতেছেন, চিকিৎসার মধ্যে কিছু পরিবর্তন করতেছে, ওনার অবস্থা স্থিতিশীল আছে। ছুটি কাটিয়ে অধ্যাপক পেট্রিক কেনেডির সাথে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছেন আরও একাধিক ডাক্তার, এমনটাই জানিয়েছেন সফরে থাকা খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। কিছু রিপোর্ট পাওয়া গেছে, কিছু নতুন আরো কিছু নতুন ডাক্তাররা আসছে, দেখছে, ওনারাও চাইছে আরো রিপোর্ট। ওনার মূল চিকিৎসাটা হলো লিভার, ওইটাকে সামনে রেখে বাকি যত ডাক্তার দরকার সাপোর্ট, ওই সাপোর্টগুলি অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। চিকিৎসকের অনুমতি নিয়ে হাসপাতালে রাতে থাকছেন জিয়া পরিবারের সদস্যরা। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে ভালো সময় কাটছে বেগম জিয়ার। হ্যাঁ, সেই অবস্থা ভালো। গতকালকে রাতে বাসা থেকে খাবার এসছে, নাতিনতরা তারা আসছে, এরপরে ভাবিরা আসছিল, দুই ভাবিরাই ছিল, আরেক সাহেব ছিলেন, সকাল থেকে উনি আসেন। মানসিকভাবে খুব চাঙ্গা, মানে খুব হাসি, রিল্যাক্স মুড যেটাকে বলা হয়। দীর্ঘদিন লিভার সিরোসিস, আর্থাইটিস, হৃদরোগ, কিডনি, ফুসফুস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। মায়াদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। টিউলিপের পদে কাকে দায়িত্ব দেওয়া যায়, এর জন্য সম্ভাব্য প্রার্থীদের তালিকা করছে প্রধানমন্ত্রী দফতর। শুক্রবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সঙ্গে সম্পর্কের কারণে টিউলিপ সিদ্দিককে তার পদ থেকে পদত্যাগ করতে হতে পারে। তবে সোমবার যুক্তরাজ্যের মন্ত্রীদের নীতি নৈতিকতা বিষয়ক উপদেষ্টা লাউরি ম্যাগনাসের কাছে নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান টিউলিপ। দেশের নতুন যাত্রায় অরাজনৈতিক ঐক্য ও মেধার চর্চা প্রয়োজন বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নতুন বাংলাদেশ গড়তে তরুণদের নিয়ে কাজ করবে বিএনপি। আর জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়নি বলে দাবি করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিরাজনীতিকরণের তত্ত্বে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না। খান আলামিন জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর পল্লবী সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। উত্তর বিএনপির আওতাধীন ২৬টি সাংগঠনিক থানা এই টুর্নামেন্টে অংশ নেয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, তারেক রহমান সত্যিকার অর্থে অগ্রসর, সমৃদ্ধ ও আন্তরিক বাংলাদেশ নির্মাণ করতে তরুণদের নিয়ে কাজ করতে চান। দেশের নতুন যাত্রায় অরাজনৈতিক ঐক্য ও মেধার চর্চা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। দীর্ঘ ১৫ বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা তারা বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিচ্ছে। এই ক্রিয়াঙ্গন তার একটা ভালো উদাহরণ। এই নতুন যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রায় আমাদের ক্রিয়াঙ্গনে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, অরাজনৈতিক একটা ঐক্য। এদিকে জাতীয়তাবাদী সমমনা জোটের লিয়াজু কমিটির সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজু কমিটি। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির লিয়াজু কমিটির প্রধান স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমান। জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে জোটের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, বিএনপির মতো জামায়াতও গণতন্ত্রের জন্য আন্দোলন করছে, তাদের সঙ্গে বিএনপির কোনো দূরত্ব তৈরি হয়নি। দূরত্বের কিছু নাই, তারাও গণতন্ত্র চায়, তারাও নির্বাচন চায়, তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি।
কিন্তু যদি কেউ কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। 15 বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা বিএনপির বেশ কয়েকজন নেতাকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, বিরাজনীতিকরণ অথবা -2 ফর্মুলা কারো কারো মন গড়া চিন্তা, এমন চিন্তা করে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না। 111 পারে নাই, আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। সুতরাং ওই সমস্ত মন গড়া কথা বলার, ওগুলোর উত্তর দেওয়ার আমি কোনো প্রয়োজনীয়তা মনে করি। বাংলাদেশ এবং বিএনপি এক জায়গায় দাঁড়িয়ে আছে বলেও মন্তব্য করেন আমির খসরু। খান আলামিন, RTV, ঢাকা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরিতে বিভিন্ন জেলায় লিফলেট বিতরণ করা হয়েছে। সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে হয় এই কর্মসূচি। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, 24-এর অভ্যুত্থানের ঘোষণাপত্রে সবার আগে শেখ হাসিনার বিচারের বিষয়টি দেখতে চায় মানুষ। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যে সুচিকিৎসা নিশ্চিত করা সহ 7 দফার ঘোষণাপত্রের সমর্থনে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ভোলা শহরে লিফলেট বিতরণ ও পথসভায় অংশ নেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আমরা তাদেরকে বলেছি তারা ঘোষণাপত্র কি দেখতে চায়, তারা সবার আগে বলেছে তারা ওই খুনি হাসিনার ফাঁসি দেখতে চায়। জুলাই ঘোষণাপত্রের সমর্থনে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শুরু হয় জনসংযোগ। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদ আলম মিতু সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা, এই স্লোগানে জনসমর্থন আদায়ে ঝালকাঠি প্রেস ক্লাব চত্বর থেকে কার্যক্রম শুরু করে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ সময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শরীফ ওসমান হাদি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী খালিদ সাইফুল্লাহ, রাইয়ান বিন কামাল ও আরিফা আক্তার সহ অনেকেই উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রিজ এলাকা থেকে লিফলেট বিতরণ শুরু করে দুই সংগঠনের নেতাকর্মীরা। এ সময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলার সমন্বয়ক সহ অনেকেই উপস্থিত ছিলেন। রিকশাওয়ালা থেকে শুরু করে বাজারের সবজি বিক্রেতা পর্যন্ত সবাই সমর্থন করছে যে জুলাই ঘোষণাপত্রটা দরকার। এই ইতিহাসের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আন্দোলনটা করেছে সেটার দালিলির রূপ হিসেবে ইতিহাসে থাকাটা জরুরি বলে সবাই মনে করছে। সৈয়দ মাহমুদ, RTV। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এখনও গণ অভ্যুত্থানে নিহত 6টি লাশ বেওয়ারিশ অবস্থায় রয়ে গেছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। এখন পর্যন্ত লাশগুলো শনাক্তকরণ সম্ভব না হওয়ায় ময়নাতদন্ত শেষে লাশগুলো মর্গের হিমাগারে রাখা হয়েছে। শুক্রবার দুপুরে বিশেষ সেল টিম ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মর্গে গিয়ে লাশগুলো পরিদর্শন শেষে এ তথ্য জানান। বলেন, কারো স্বজন নিখোঁজ থাকলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে এবং 01621324187 নম্বরে যোগাযোগের অনুরোধ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক জাহিদ আহসান। মর্গে গিয়ে সরেজমিনে লাশগুলো পরিদর্শন করে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে লাশগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের। আমরা গণ অভ্যুত্থান সেলের পক্ষ থেকে জানাচ্ছি, উল্লেখিত বয়সের কেউ যদি মিসিং থাকেন তার পরিবারের সদস্যরা জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক সেলে যোগাযোগ করার জন্য আমরা এই লাশগুলো তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। জুলাই গণহত্যা মামলার আসামি সাবেক ওসি থানা হেফাজত থেকে পালানোর ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল্লাহকে। শুক্রবার সন্ধ্যায় এই সিদ্ধান্ত জানায় ডিএমপি। জুমার পর থানা ঘেরাও করতে গিয়ে বর্তমান ওসির অপসারণ সহ দায়ীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে এ ঘেরাও কর্মসূচি উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার রনক জাহানের অনুরোধে প্রত্যাহার করা হয়। ওসি পালানোর ঘটনা তদন্তে এক সদস্যের কমিটি গঠন করার কথা জানান উপ পুলিশ কমিশনার। সঠিক তদন্ত হবে বলে আমার মনে হয় না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্টুডেন্টদের ব্যাপারে মিথ্যা প্রপাগান্ডা কেন পৌঁছানো হয়েছে? এই প্রতিকার তো প্রাথমিকভাবে আমরা চেয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। নাগরিকদের মনের মাঝে কি আছে সেটা জানুক, আর আমাদের মনের মাঝে কি আছে আমরা যেন জানি। আমরা জানি যে আগে এই গ্যাপ তৈরি হয়েছিল বলেই কিন্তু সেই
আগস্ট বিপ্লবের ক্ষেত্র তৈরি হয়েছিল। আমরা আবার চাই না সেই দিন আবার ফিরে আসুক। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না চালের দাম। ভরা মৌসুমেও অস্থির প্রধান খাদ্যশস্যর বাজার। একটি নিত্যপণ্যের দাম কমলে বাড়ে বেশ কয়েকটির। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ চাল কেজিতে 7 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে 30 থেকে 40 টাকায় মিলছে প্রায় সব ধরনের সবজি। কিছুটা কমতির দিকে সব ধরনের মুরগির বাড়তি দাম। বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হবার কথা বলছেন ক্রেতা বিক্রেতারা। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। চালের বাজার নিয়ন্ত্রণে আমদানি বৃদ্ধি, ভর্তুকি মূল্যে বিক্রি সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। তবে কাজে আসছে না কোনো কিছুই। 1 মাস ধরে দাম বেড়েই চলেছে দেশের প্রধান খাদ্যশস্যের। কেজিতে সর্বোচ্চ 10 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। তাই অস্বস্তিতে ক্রেতা বিক্রেতারা। অস্তিত্ব আছে, গরিব মানুষ তো খাইতে পারতেছেন না। আমার কাজের বুয়া মনে করেন সে আমার থেকে 5000 টাকা বেতন পায়, সে চাল কিনলে বাসা ভাড়া দিলে তার তো কিছু থাকে না। এখন আমাদের চাওয়া যে চাউলের বাজারটার দিকে একটু নজর দেয়। আর এই চাউলের বাজারে যদি কোনো সিন্ডিকেট থাকে, আমরা চাই সিন্ডিকেট ভাঙে যেন চাউলের বাজারে চাউলটার দামটা যেন কমানো হয়। সরকারের ব্যবস্থাটা উচিত, কারণ আপনার এই ভরা মৌসুমে নতুন নাজি সালের দাম থাকবে আপনার 1900-2000 টাকা। এখন ওই চাল আমাদের বিক্রি করতে আছে 2200-2250 টাকা, ভালো ব্র্যান্ডের চালগুলো। তবে স্বস্তি আছে সবজির বাজারে। প্রায় সব ধরনের সবজি মিলছে 30 থেকে 40 টাকা দরে। আলু ও পেঁয়াজের দামও কমেছে কেজিতে 5 থেকে 10 টাকা। আজকে তো দেখলাম ভালোই, শসার দাম 50 টাকা, অন্য সময় তো 80 টাকা চায়। টমেটোর দামও কম আছে। আমদানি বেশির কারণেই তো দাম এখন কম। আমদানি কম হইলে তো দাম একটু বাড়তে থাকতো। এখন শীতের তুলনা শেষ সময় হিসাবে আমদানি অনেক বেশি। আমি পেঁয়াজ কিনলাম 50 করে, নতুন যে পেঁয়াজটা, আলু কিনলাম 30 করে। বাজারে গেল সপ্তাহের 360 টাকার সোনালী মুরগি 330 টাকা আর ব্রয়লার পাওয়া যাচ্ছে 190 টাকা থেকে 200 টাকা কেজিতে। মাঝখান দিয়ে আপনার ডিসেম্বরের দিকে 350 পর্যন্ত হয়ে গেছিল। ডিসেম্বরের লাস্ট দিকে একটু চাপ বেশি ছিল, অনুষ্ঠান বেশি হলে মুরগির শর্ট পড়ে গেলে একটু দাম বেড়ে যায়। তবে সব ধরনের মাছ ও খাসির গোশতের দামও বেড়েছে বাজারে। আশিকুল আলম, RTV, ঢাকা। সম্পন্ন হলো নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্লোগান নিয়ে যাত্রা শুরু করা আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান পদে নির্বাচনে ভোট গ্রহণ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল 9টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হয় রাত 9টায়। দেশ বিদেশে অবস্থানরত প্রায় 2800 কাউন্সিলর এতে ভোট দেন। শনিবার দলটির কাউন্সিলে ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনে এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক AFM সোলাইমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম ও প্রতিষ্ঠাতা সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। টঙ্গীর ইস্তেমা ময়দানে 2 গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের জামিন বাতিল ও সাতপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জুম্মার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশ করে জুবায়েরপন্থী আলেমরা। এ সময় বক্তারা বলেন, তাবলিগ জামাতকে ধ্বংস করার উদ্দেশ্যে এর মধ্যে বিভক্তি সৃষ্টি করেছিল আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী সরকার এবছর ইস্তেমার 2 ধাপে করার সিদ্ধান্ত নিলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশের ইস্তেমা তবলিগের একটাই ফ্যাসিস্ট হাসিনা থাকতে যেভাবে সে সন্ত্রাস লালন পালন করত, আজকে বর্তমান সরকারও সাতপন্থীদের লালন পালন করতেছে। গ্রেফতার না করে জামিন দিয়েছেন, 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে। অন্যথায় কোন কঠিন কর্মসূচি যদি ওলামায়ে কেরাম হাতে নেয়, এর যদি কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, এর দায়িত্ব ইউনূস সাহেব আপনাকে নিতে হবে। ঘুষ মামলায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিঃশর্ত মুক্তির আদেশ দিয়েছেন দেশটির আদালত। এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম CNN এ তথ্য জানিয়েছে। মামলার বিচারক জুয়ান মার্চেন আগেই জানিয়েছিলেন ট্রাম্পকে কোনো কারাদণ্ড দেওয়া হবে না। শুক্রবার অবশেষে নিঃশর্ত মুক্তির রায় দিলেন তিনি। তবে আদালতে বরাবরই ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছিলেন ট্রাম্প। দাবি করেন অন্যায়ের শিকার হয়েছেন তিনি। আগামী 20 জানুয়ারি আনুষ্ঠানিক শপথ গ্রহণের মাধ্যমে দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলায় নতুন করে অন্তত 70 ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৬,০০০ ছাড়িয়ে গেল। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদন বলছে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ ১টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।